বাংলাদেশে একটা ঢাক ঢাক গুড়গুড় অবস্থার মধ্য দিয়ে একটা থমথমে পরিবেশের মধ্য দিয়ে এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বাকি যে দুইটা বাহিনী আছে অর্থাৎ বিমান বাহিনী এবং নৌবাহিনী তাদের প্রধান সহ এবং আরও অন্যান্য ওই যে মোটামুটিভাবে বলা যায় যে উচ্চপদস্থ যে সমস্ত সামরিক বাহিনীর কর্মকর্তারা আছে তারা নাকি আজকে একটা দরবার মিটিং ডাকছিল, নাকি দরবার হল কি বলে, যাক তারা মিটিং ডাকছিল। তো এই মিটিংটার বিষয়ে কিন্তু গোটা দেশবাসী কিন্তু তাকিয়েছিল আসলে তারা কি করতে যাচ্ছে, কি করবে ইত্যাদি ইত্যাদি। গোটা দেশের মানুষের মনের মধ্যে একটা উৎকণ্ঠা আসলে হচ্ছেটা কি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা যাচ্ছে যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের চাইতেও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উনি বস্তুত এমন অনেক ডিসিশন উনি নিচ্ছিলেন জাতীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে, যে সমস্ত ডিসিশন বস্তুত কোনো একটা নির্বাচিত সরকারই নিতে পারে। এটাই আমরা এতকাল ধরে আমরা দেখে আসছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলি আর ওই তত্ত্বাবধায়ক সরকারই বলি, বাংলাদেশে মোটামুটিভাবে বলা যায় যে গত 34-35 বছর ধরে তো এরকমই একটা সিস্টেম ছিল, তাই না? তো যখনই তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা দেখছি যে তারা শুধুই মাত্র ওই যে ওই ইলেকশনের ব্যবস্থা করে তারপরে ওই যে যারা নাকি নির্বাচিত হতো তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যেত। বাট এইবারের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যেটার প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি দেখলাম যে ওই অন্যান্যবারের যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র চাইতে একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী একটা মনোভাব নিয়ে উনি দেশ চালাচ্ছিলেন এবং উনি এটাই বলতে চাচ্ছিলেন যে দেশের ওই যে ছাত্র সমাজ না কারা জানি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, অর্থাৎ দেশের আপামর জনগণের সমর্থন তার পিছনে আছে। কথাটা যে একেবারে মিথ্যে তাও কিন্তু না। 5 আগস্টের পরে 8 আগস্টে যখন উনি ক্ষমতায় আসছিলেন তখন কিন্তু আসলেই গোটা দেশবাসী তার পিছনে ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যদি আনুষ্ঠানিকভাবে ভোট তাকে দেওয়া হয় নাই, বাট সাধারণ মানুষ কিন্তু তখন আসলে তাকে চাইছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কী জন্যে চাইছিল? এই জন্যই চাইছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃথিবীব্যাপী একটা ভাবমূর্তি আছে, আমেরিকার সাথে তার একটা ভালো দরম মহরম আছে, নোবেল বিজয়ী, সারা পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পারেন এবং মনে করা হয়েছিল যে উনি কনভিন্স করে বাংলাদেশে ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগ আনবেন এবং আস্তে আস্তে বাংলাদেশ একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। বস্তুত সারা দেশের মানুষ কিন্তু এটাই আশা করছিল, কিন্তু বাস্তবে ঘটেছে একেবারে সম্পূর্ণ উল্টো। বরং ওই তথাকথিত স্বৈরাচারী বা ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে 7-8% হয়ে গেছিল, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা নাকি 3 বা তার আশেপাশে এরকম, তার মানে 4% নাই। মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশে যে কয়েক কোটি লোক যে এই বছর দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, এটা কিন্তু তার একটা অন্যতম লক্ষণ, তাই না? কিন্তু এত কিছুর পরেও হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কর্মকাণ্ড গোটা দেশবাসীকে একেবারে স্তম্ভিত করে দেয়। তার মধ্যে অন্যতম হলো এই যে চট্টগ্রাম বন্দরকে কাদের কাছে জানি উনি তুলে দেবেন, আর ওদিকে ওই কক্সবাজার অঞ্চলে কি মানবিক করিডোর দেওয়া হবে আরাকান আর্মি এদেরকেই, তাই না? তো এই দুইটা বিষয়ে দেখলাম যে বাংলাদেশের মানুষ বেশ সোচ্চার হয়ে গেল। বিশেষ করে বর্তমানে মাঠে আছে যে বিএনপি, তারা কিন্তু বেশ ভালোই সোচ্চার হয়েছে। অতীতে আমরা কিন্তু এরকম দেখি নাই, মিউ করতো। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যাপারে তার যে কোনো পদক্ষেপের এগেনস্টে তারা মিউ করতো। এবার দেখলাম যে একটু স্ট্রংলি তারা বক্তব্য দিয়েছে এবং তখনই বস্তুত সেনাবাহিনীর এই যে ওয়াকারুজ্জামান উনি চিন্তা করলেন যে এই মোমেন্টে তার কিছু করা দরকার, কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামাতে যদি কেউ পারে, যেমন ইচ্ছা খুশি সিদ্ধান্ত নেওয়া থেকে, সেটা একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। এবং এই উপলক্ষেই বস্তুত নাকি যে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হয়েছিল, যদিও তারা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং সাংবাদিকদের কাছে জানায় নাই, বাট বিভিন্ন তরফ থেকে এবং বিভিন্ন এই যে ইউটিউব ব্লগার আছে যারা নাকি রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশে আছে তো অনেকে, তো এদের তো আবার অনেক উচ্চ লেভেলের লোকজনের সাথে ঘাইঘাতির আছে, তারা নিশ্চয়ই শুনছে বিভিন্ন কায়দায়
এবং তারা বলার চেষ্টা করছে, অর্থাৎ তারা এটাই বলতে চাচ্ছে যে এই মিটিংয়ে ওই ওয়াকারুজ্জামান নাকি খুব দৃঢ়তার সাথে উনি বলছেন যে বাংলাদেশের যে পোর্ট অর্থাৎ চিটাগাং পোর্ট এইটা কোনো বিদেশির হাতে হস্তান্তর করা যাবে না, এবং একই সঙ্গে যে করিডোরের নামে কোনো ব্যবস্থা বাংলাদেশে করে পার্শ্ববর্তী কোনো দেশের বিরাগভাজন হওয়া যাবে না। অর্থাৎ এটা তো আমরা প্রায় বলতেছিলাম বিভিন্নভাবে যে এই মানবিক করিডোর হলে মায়ানমারের সাথে কিন্তু যুদ্ধ লেগে যেত, একেবারে স্পষ্টভাবেই যুদ্ধ লেগে যেত, কারণ মায়ানমারের আরাকান আর্মি তো তারা একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে এখন স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চায়, তাই না? তো মায়ানমারের সরকার কি এটা চায় নাকি যে আরাকান আর্মিরা ওখানে আলাদা রাষ্ট্র করুক? এখন সেই কাজকে সাহায্য করার জন্য যদি বাংলাদেশ, হতে পারে আমেরিকা, হতে পারে জাতিসংঘ, হতে পারে সারা পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশকে যদি বলে যে তোমরা একটা মানবিক করিডোর দিয়ে ওই আরাকান আর্মি যারা নাকি বিদ্রোহী, যারা নাকি ওই মায়ানমারের সরকারের এগেনস্টে যুদ্ধ করেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তো এটা কি ডাইরেক্টলি মায়ানমারের এগেনস্টে একটা মানে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন হলো, এবং একই সঙ্গে মায়ানমারের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ ঘোষণা সামিল হলো না? তো তখন মায়ানমার ছেড়ে কথা বলবে নাকি? আর মায়ানমার যদি একটা অত্যন্ত মানে সাদামাটা দেশ হতো, যদিও অবশ্যই সাদামাটা, কিন্তু তাদের পিছনে তো চায়না আছে, তাই না? তো চায়নাও তো চায় না যে এই আরাকান আর্মির জন্য এই মানবিক করিডোরের মাধ্যমে এখানে আমেরিকার কোনো হস্তক্ষেপ থাকুক বা ঘাঁটিমাটি হোক। হয়তো আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতার ব্যাপারে চায়নার হয়তো তেমন কোনো সমস্যা নাই, বাট এই অজুহাতে আমেরিকা এসে ঘাঁটিমাটি করুক, এটা তো তাদের কাম্য না, তাই না? তো এইরকম একটা ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল মোমেন্টে এই ওয়াকারুজ্জামান এই যে সেনাবাহিনীর সদস্য নিয়ে মিটিং করে নাকি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন যে এই বন্দরও বিদেশি কারো হাতে হস্তান্তর করা হবে না, আর করিডোরও দেওয়া হবে না। আমি ঠিক জানি না আসলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, কারণ এই ওয়াকারুজ্জামানের অতীতের যে কর্মকাণ্ড, বিশেষ করে 5 আগস্টের পর থেকে যত কথা, যত হুঁশিয়ারি, হুমকি, আমরা বাস্তবে খালি এগুলো শুনছি যে উনি হুমকি দিলেন। যেমন 5 আগস্টের পরে উনি কিন্তু বলছিলেন যে দেশের কি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমি নিলাম, দেশ রক্ষার দায়িত্ব আমি নিলাম। তারপরে এই গত ফেব্রুয়ারি মাসেও তো দেখলাম যে কোনো একটা অনুষ্ঠানে উনি বললেন এনাফ ইজ এনাফ। তারপরে কি বিডিআর বিদ্রোহের যে ঘটনা, সাজাটা যাদের যা হয়ে গেছে, দ্যাটস ওকে, আর কোনো এটা নিয়ে কোনো টুটা শব্দ হবে না। বাস্তবে আমরা দেখছি এই ওয়াকারুজ্জামানের কোনো কথা মানে কোনো কথা কাজে আমরা প্রতিফলন হয়েছে আমরা দেখি নাই। কারণ গত 9 মাসে যেভাবে এই যে এই মব ভায়োলেন্স হয়েছে, মানুষের বাড়িঘর আক্রমণ করে ভেঙে চুরে খান করে দেওয়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং শুধু কি তাই, যে বাংলাদেশের মূল ভিত্তি হলো স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধেও 71 সালের, তাই না? তো তার স্মৃতি বিজড়িত বাড়িঘর কি শুধু তাই না, বস্তুত যারা নাকি এখনও মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, বেছে তাদেরকে অপমানিত করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে। আমরা কিন্তু তখন এই ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ড দেখি নাই। এটা কিন্তু আমাকে বেশ বিস্মিত করছিল যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের কারণে আজকে ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান, অর্থাৎ স্বাধীনতা যদি না পেত তাহলে তো আর ওয়াকারুজ্জামান সেনাবাহিনী তো হওয়া দূরের কথা, উনি সেনাবাহিনীতে চাকরি পাইতেন কি নাই সন্দেহ, আর যদি পাইতেনও তাহলে বড় জোর হার্ডলি মেজর পর্যন্ত যাইতেন, তাই না? সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল বা মেজর জেনারেল এটা তো হওয়ার তো প্রশ্নই ওঠে না। আজকে যে উনি জেনারেল হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এটা তো 1971 সালের স্বাধীনতার কারণেই, তাই না? এবং বিস্ময়করভাবে আমরা দেখলাম যে সেই স্বাধীনতার স্মৃতিচিহ্নগুলোকে একদল লোক উন্মত্ততার সাথে ভেঙে চুরে খান করে দিল। 32 নম্বর বাড়ি ভেঙে চুরে খান করে দিল। ওয়াকারুজ্জামানের কিন্তু টুটা শব্দ নেই। এবং শুধু তাই না, আমরা এটাও বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে তার সেনাবাহিনী পর্যন্ত 32 নম্বর বাড়ির ওখানে গিয়ে মনে হলো যে যারা নাকি ওখানে ভাঙতে গেছিলো বুলডোজার নিয়ে, তাদেরকে আরও উৎসাহিত করে গেল, তাই না? এটা তো আমি বুঝলাম না যে একেবারে প্রথম থেকেই তো অন্তত বাংলাদেশে যারা নাকি মব ভায়োলেন্স করছিল তাদের বিরুদ্ধে তাদের দাঁড়ানো উচিত ছিল না?
এরা যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে খালি যে আওয়ামী লীগের বাড়িঘরে আক্রমণ করছে তা তো না, বাংলাদেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং কোম্পানি এগুলো ভেঙে চুরে খান খান করে আগুন জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে। তা ওয়াকারুজ্জামান কি এটা জানেন না যে একটা দেশে শিল্প কলকারখানা যদি ধ্বংস হয়ে যায় সেইটা যে শুধুমাত্র ব্যক্তি আক্রোশে ধ্বংস হয়ে গেলে মজা হলো, বিষয়টা তো এরকম না। এটা তো একটা দেশের অর্থনীতির জন্য একটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি তৈরি করে, তাই না? কারণ এই ধরনের ঘটনা ঘটার কারণে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক তাদের চাকরি হারাবে, তাই না? এবং তাদের পরিবারগুলো নিয়ে রাস্তায় নামবে, তাই না? তো এইগুলাকে সামাল দিতে আবার এই সরকারকে দিতে হবে, তো কীভাবে দিবে? তাহলে এরা প্রতিনিয়ত ভুকানাঙ্গা হয়ে রাস্তাঘাটে এসে আন্দোলন করবে, রাস্তা আটক করবে, তাই না? ওয়াকারুজ্জামানের কি এই ধরনের মানে সাধারণ যে সেন্স এটা কি তার ছিল না? যদি থাকতো অন্তত শিল্প কলকারখানা এগুলো তো রক্ষা উনি করতে পারতেন, আমরা কিন্তু দেখি নেই। তারপরে মনে করেন যে এই মানে দেখলাম যে ওই যে ফেব্রুয়ারি মাসে উনি ওই রকম একটা বক্তব্য বিবৃতি দিলেন কি যে ওই যে পিলখানার যে বিডিআর বিদ্রোহর ইত্যাদি ইত্যাদি বললেন যে এনাফ ইজ এনাফ। তো তারপরে আরও কয়েক মাস চলে গেছে, কই সেই বিডিআরের বিদ্রোহের বিচার তো আবারও শুরু হচ্ছে নাকি? হয়ে গেছে, অনেকগুলোকে ছেড়ে দিয়েছে, কই? এখানে তো ওয়াকারুজ্জামানের কোনো ভূমিকা আমরা দেখি নেই। এখন এসে হঠাৎ করে আবার 3 বাহিনী প্রধান সহ অন্যান্য কর্মকর্তাদের উনি মিটিং করে উনি বললেন যে করিডোর দেওয়া যাবে না, বন্দর দেওয়া যাবে না। হ্যাঁ, ভালো কথা। আমরা যদি তার আগের কর্মকাণ্ডর যদি দৃষ্টান্ত আমরা দেখি তাহলে মনে হয় যে এটাও সেই কথার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই করিডোর তৈরি করে তো উনি কী করবেন? তারপরে যদি বন্দর দিয়ে দেয় তো উনি কী করবেন? ওই আমরা তো ওই যে মানবাধিকার সংস্থা ওই যে ইউএনের, তাই না, তার যে সচিব জেনারেল সেক্রেটারি কি নাম জানি হলকার, তোরকে সে বলছে যে 5 আগস্টের আগে সেনাবাহিনীকে নিউট্রালাইজ করার জন্য নাকি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকেই ফোন করে বলা হয়েছিল তোমরা যদি এই যে বিদ্রোহ যেটা হচ্ছে মানে আন্দোলন এটাকে যদি দমন করো তাহলে তোমাদের ওই ফরেন মিশনে তোমাদের কিন্তু অংশগ্রহণ করা জটিল হয়ে পড়বে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে এই যে এই করিডোর অথবা এই যে বন্দর ব্যবস্থাপনা বাদ দেন, জাস্ট করিডোরের যে বিষয়টা, তো এইটা নিয়ে এখন উনি যেটা শুনলাম যে উনি নাকি এটা তীব্র বিরোধিতা করছেন এবং সরকারকে বলছেন যে এই সমস্ত ডিসিশন একমাত্র নির্বাচিত সরকারই গ্রহণ করতে পারে আর আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনোভাবেই হোক ইলেকশন দিতে হবে, এই ধরনের বক্তব্য উনি দিচ্ছেন। তো এখন এই মুহূর্তে বা কালকে ওই সেই একই হলকার তুর্ক যদি আবার ওনাকে ফোন করে বলেন যে এই তুমি এই সমস্ত কথাবার্তা বলছো তোমাদের ফরেন মিশনে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন কিন্তু আসতে পারবে না। এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের বিষয় আছে তো অনেক আছে না, ইচ্ছে করলে এগুলো তো দেখাতে পারে, কি পারে না? পারে তো। তো এখন আবারও যদি ফোন করে ওয়াকারুজ্জামানের কাছে এই জাতিসংঘ থেকে বা আমেরিকার মদতে যদি কেউ এগুলো করে থাকে তো তাহলে উনি কী করবেন? এই সেনাবাহিনীর লোকজন কি তখন দেশ রক্ষার কাজে নামবে নাকি অন্য দেশ রক্ষার জন্যে আর জাতিসংঘের মিশনে উনি চলে যাবেন? মজার বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান কাজ হচ্ছে অনেকটা এরকম মনে হয় যে ওই সেনাবাহিনীতে যারা আছে তারা জাস্ট ওয়েট করে কবে ওই যে ফরেন মিশনে যাওয়া যেতে পারে, তাই না? অর্থাৎ নিজেদের দেশের রক্ষার বিষয়টা তাদের কাছে প্রধান না, এটা মুখ্য না, বরং অন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করাটাই তাদের কাছে মুখ্য। বিষয়টা এরকম মনে হতে পারে না মাঝে মাঝে। তো যাই হোক, উনি আগেও অনেক হুমকি দামকি দিয়েছিলেন, অনেক চড়া সুরে কথাটা বলছিলেন, কিন্তু ওনার বক্তব্য ওনার হুমকি দামকি প্রসন্ন হুমকি বাংলাদেশে কিন্তু কোনো কাজে আসে নাই। এবং কত বড় উদ্ধত্ত, একবার আমরা যে মানে দেখছিলাম যে স্লোগান ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত, তারপরেও কিন্তু ওয়াকারুজ্জামানের আমরা কোনো নড়াচড়া আমরা কিছু দেখি নেই। উনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে রক্ষা করতে চাইতেন তখনই তো তার কিছু অ্যাকশন নেওয়া উচিত ছিল, তাই না? যাতে কেউ এই ধরনের ফাজলামো করতে না পারে। না, উনি এগুলো কিছুই করেন নাই। এগুলো দেখে আমার কিন্তু অলওয়েজ মনে হয়েছে এই ওয়াকারুজ্জামান স্রেফ একজন চাকুরিজীবী। উনি জাস্ট চাকুরি করে নির্ধারিত সময় উনি অবসরে যাইতে চান, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে চান, এর বাইরে উনি কোনো কিছু কল্পনা করেন না।
কিন্তু একটা দেশের সেনাবাহিনী প্রধান হলে সেটা যে শুধুই মাত্র চাকরি না, এইটুক মানে ধারণা তো যে কোনো সেনা প্রধানের থাকা উচিত, তাই না? একটা দেশের প্রধানমন্ত্রী হলে বা সেনাবাহিনী প্রধান হলে অথবা প্রেসিডেন্ট হলে অথবা যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হলে এটা যে শুধুই মাত্র চাকরি না, চাকরির বাইরেও অনেক কিছু তার করতে হয়, অনেক কমিটমেন্ট তাকে রক্ষা করতে হয়, দিতে হয়, অনেক কিছু বিষয় সিদ্ধান্ত নিতে হয়, জটিল জটিল পরিস্থিতি সামাল দিতে হয়, যেটা নাকি নর্মালি একজন চাকরিজীবী কখনোই করে না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে অ্যালং এই ওয়াকারুজ্জামানকে মনে হয়েছে উনি একজন স্রেফ চাকরিজীবী। উনি কোনো ঝুই ঝামেলার মধ্যে যাইতে রাজি না। বাংলাদেশ টিকে থাকলো বা থাকলো না এগুলো নিয়ে তার খুব বেশি যে মাথা ব্যথা আছে অতীতে দেখা যায় না, এখন হঠাৎ করে এইবার মিটিং টিটিংয়ে উনি তো অনেক উচ্চবাচ্য করেছেন। দেখা যাক, বাংলাদেশের মানুষ তো আশা নিয়েই বেশি আছে, তাই না? আমরাও আশা নিয়েই বেশি আছি। তো দেখা যাক এই আশা আবার নিরাশায় পর্যবসিত হয় কি না। তবে ওনার কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ডের প্রেক্ষিতে যদি চিন্তা করা হয় তাহলে অনেক মানুষই কিন্তু বলবে এইগুলো কথার কথা। ওই আমেরিকা থেকে কেউ যদি ফোন করে, জাতিসংঘ থেকে কেউ যদি ফোন করে, খালি বললেই হবে যে এই করিডোর না দিলে তোমাদের ফরেন মিশনে যাওয়া বন্ধ। তো তখন কী করবেন উনি? দেখা যাক কী করেন, ফোন টোন কেউ করে কিনা, আমরা ওয়েট করি, তাই না? ধন্যবাদ।